আজ আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম। গ্রুপিং সিস্টেম জানতে গিয়ে আমাদেরকে আগে জানতে হবে যে এই ব্লাড গ্রুপিং সিস্টেমের আবিষ্কারের পেছনে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা সম্পর্কে আমাদেরকে একটু আগে জানতে হবে। এখনো পর্যন্ত প্রায় 300 রকমের ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে। মেজর এবং মাইনর দুই রকম ব্লাড গ্রুপ মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 300-রও বেশি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে মেডিকেলি ইম্পর্টেন্ট এবং ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট যে ব্লাড গ্রুপ সিস্টেমটা আমরা ইউনিভার্সালি অ্যাডাপ্ট করে আমরা এখন প্র্যাকটিস চালিয়ে যাই, সেটা হচ্ছে এবিও এবং আরএইচ ব্লাড গ্রুপিং সিস্টেম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম। আরএইচটা পরের কোনো একটা ক্লাসে হবে। এবার এই এবিও ব্লাড গ্রুপ এই যে আবিষ্কৃত হলো, তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কীরকম ছিল সেটা একটু আমাদের জেনে রাখা দরকার। মোটামুটি 1900 সাল নাগাদ কার্ল ল্যান্ডস্টাইনার বলে একজন বিজ্ঞানী, ইনি ছিলেন ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী। তিনি 1900 সালে এই এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমটা আবিষ্কার করলেন। কিন্তু আবিষ্কারের পেছনে কারণ হচ্ছে 1900 সালের আগে যখন এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আমাদের আবিষ্কৃত হয়নি, তার আগে কি হতো, তার আগে এটা মনে করা হতো যে সমস্ত মানুষের ব্লাড গ্রুপ একই, একটার সঙ্গে একটা কোনো পার্থক্য নেই, এটা মনে করা হতো। কিন্তু 1900 সাল নাগাদ বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার লক্ষ্য করলেন যে না, সমস্ত মানুষের ব্লাড গ্রুপ কিন্তু এক নয়, তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। কেমন পার্থক্য আছে? তিনি দেখলেন যে একটা বিশেষ গ্রুপের মানুষ, এটা একটা গ্রুপের মানুষ, একটা গ্রুপের মধ্যে অনেকগুলো মানুষ আছে, এদের ব্লাডের আরবিসির মধ্যে একটা বিশেষ সাবস্টেন্স আছে। আবার অন্য আরেকটা গ্রুপের মানুষ, অন্য আরেকটা গ্রুপ অফ পিপল, তাদের আরবিসির মধ্যে দেখলেন যে তাদের আরবিসির মধ্যেও একটা স্পেশাল একটা সাবস্টেন্স আছে, কিন্তু এই সাবস্টেন্সটা এবং এই সাবস্টেন্সটা কিন্তু সেম নয়, এইটা এবং এইটা আলাদা দুটো সাবস্টেন্স। এইভাবে উনি দুটো গ্রুপকে আলাদা করলেন। পরে আবার দেখলেন যে অন্য আরেকটা গ্রুপের মানুষ আছে, যাদের আরবিসির মধ্যে কিন্তু কোনো রকমের কোনো স্পেশাল সাবস্টেন্স নেই, না এরকম আছে না এরকম আছে, কোনো রকমই কিছু নেই, একদম ফাঁকা। এটা উনি লক্ষ্য করলেন, দিয়ে এরকম 3 রকম ব্লাড গ্রুপ তিনি ডিভাইড করলেন। পরবর্তীকালে আরো একটা গ্রুপ আবিষ্কার হলো, যেটা দেখা গেল যে আরবিসির মধ্যে এইরকম মানে এই টাইপের প্রথম টাইপের সাবস্টেন্স এবং দ্বিতীয় টাইপের সাবস্টেন্স দুটো একসঙ্গেই কোএক্সিস্ট করছে। এটার মধ্যেও আছে এই সাবস্টেন্সটা, আবার তার সঙ্গে এই সাবস্টেন্সটা আছে, দুটো সাবস্টেন্সই আছে। তাহলে এইভাবে 4টে গ্রুপ আলাদা করা হলো। এখনো পর্যন্ত কিন্তু উনি এবি বা ও কোনো রকম কিছু নামকরণ করেননি, ঠিক আছে। এরপরে কি হলো, এই যে গ্রুপটা ছিল, এই গ্রুপটাতে কোনো স্পেশাল কোনো সাবস্টেন্স নেই, বা এগুলোকে আমরা উনি অ্যান্টিজেনও বলেছিলেন, যে একটা স্পেশাল টাইপ অফ অ্যান্টিজেন। কারণ দেখা যাচ্ছে এই গ্রুপটার মধ্যে এইরকম কোনো অ্যান্টিজেন নেই, এরকম কোনো অ্যান্টিজেন নেই। সেই জন্য একজন বিজ্ঞানী এসে এটা নামকরণ করার চেষ্টা করলেন এবং এটা বললেন যে এটা হচ্ছে নাল মানে ফাঁকা, কিছু নেই, এটাকে নাল গ্রুপ বলে নামকরণ করার চেষ্টা করলেন। তাহলে এটা নামকরণ হলো। এখন এই সমস্ত মানে বিভিন্ন ভাগে ডিফারেন্সিয়েট হওয়ার পরে মানুষের ব্লাড গ্রুপ বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট হলো, কিন্তু এখনো পর্যন্ত নামকরণ হয়নি। এখন নামকরণ করার জন্য একজন বিজ্ঞানী এলেন, যার নাম হচ্ছে
জ্যানস্কি, জ্যানস্কি। আর একজনের নাম হচ্ছে উইলিয়াম এল মস। এই দুজন বিজ্ঞানী এই চারটে গ্রুপের নামকরণের চেষ্টা করেন। কিভাবে নামকরণ করতে চাইলেন ওনারা? উনি বললেন এই যে 1 নম্বর টাইপটা, সেটা হচ্ছে 1 নম্বর টাইপ, এটা হচ্ছে 2, রোমান 2। আর 2 নম্বর টাইপ, সেই গ্রুপটার নাম উনি বললেন এটা রোমান 3। আর 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে রোমান 4। আর 1 নম্বর নাম দিলেন এইটাকে। 3 নম্বর টাইপের যে গ্রুপটা ছিল ব্লাডের, তার নাম দিলেন রোমান 1। এটা গেল জ্যানস্কির নামকরণ। ঠিক আছে, এবার উইলিয়াম, যিনি এই নিউমেরিক্যাল গুলো নিয়ে নামকরণের চেষ্টা করলেন, কিন্তু একটু গন্ডগোল হলো কোথায়। ইনি যেটাকে 2 বলেছিলেন, জ্যানস্কিও কিন্তু এটাকে 2 বললেন, এটাকে 3 বলেছিলেন। সরি, জ্যানস্কি যেটাকে 2 বলেছিলেন, উইলিয়াম এস মসও সেটাকে 2 বললেন। যেটাকে 3 বলেছিলেন সেটাকেও রোমান 3ই বললেন। ঠিক আছে, কিন্তু গন্ডগোল হলো এই 3 এবং 4, এই দুটো প্রকার ব্লাড গ্রুপের নামকরণ করতে গিয়ে। ইনি এইটাকে বলে দিলেন এইটা 1, আর এইটাকে বলে দিলেন এইটা 4। ঠিক আছে, এবার তাহলে এইটা হওয়ার পরে এই জ্যানস্কির নামকরণের পদ্ধতিটা কিছু দেশ অ্যাকসেপ্ট করে নিল, আর উইলিয়াম মসের নামকরণের পদ্ধতিটা অন্য কিছু দেশ অ্যাকসেপ্ট করে নিল। এর ফলে আমাদের মেডিকেল যে ফিল্ড, সেই ফিল্ডে ডাক্তারদের মধ্যে একটা হিউজ কনফিউশন দেখা গেল। জ্যানস্কির মত অনুযায়ী যেটা 4, উইলিয়ামের মত অনুযায়ী কিন্তু সেটা 1। তাহলে কারোর ব্লাড গ্রুপ 4 লেখা আছে, তার মানে সেটা জ্যানস্কি হিসাবে 4 লেখা থাকে, তাহলে উইলিয়ামের হিসাবে সেটা 1। বোঝা যাচ্ছে? এরকম একটা কনফিউশনের জায়গা তৈরি হলো। তখন কার্ল অ্যান্ড স্টেইনার আবার আসরে নামলেন। উনি নেমে বললেন এই সমস্ত যা আছে এসব হটাও, এই 1, 2, 3, 4 করে ব্লাড গ্রুপ হবে না। কি করতে হবে? এই টাইপের যে অ্যান্টিজেন গুলো যে ব্লাডের মধ্যে আছে, তার নাম দিলেন এ, ব্লাড গ্রুপ এ। এই 2 নম্বর প্রকারটা নাম দিলেন ব্লাড গ্রুপ বি। আর 3 নাম্বার যেটাকে অনেকে 0 বা নাল বলেছিল, উনি বললেন 0 না লিখে আমি এটাকে বলবো ও। আর এই 4 নম্বর টাইপটা, এর মধ্যে এর মধ্যে যে অ্যান্টিজেন আছে সেটাও আছে, বি এর মধ্যে যে অ্যান্টিজেন আছে সেটাও আছে, তার জন্য এর নাম হয়ে গেল এ বি। তাহলে আমরা এখন পেয়ে গেলাম এ বি আর ও, 4 রকম ব্লাড গ্রুপ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই এ বি এবং এ বি ও দিয়ে জ্যানস্কি আর উইলিয়াম মসের নামকরণটা একটু দেখে নিই। যেটা এখানে এ ছিল সেটা জ্যানস্কি অনুযায়ী 2, বিটা 3, আর এবি টাইপের যেটা ছিল সেটাকে বললো 4, আর ও ব্লাড গ্রুপটাকে বললো 1। এটা হলো জ্যানস্কির নামকরণ। উল্টো দিকে উইলিয়াম মস কি বলেছিলেন? উনিও বলেছেন এটা 2, ঠিক আছে, এটা 2, এটা 3, এটা 3, ঠিক আছে। এইখানে উনি বলেন এ বিটাকে 1 আর ওটাকে 4। এই গন্ডগোলটা হয়েছিল ওখানে, সেজন্যই এ বি এবং ও, এই 4 রকম নামকরণ করা হলো বাই দ্য ফিজিশিয়ান কার্ল অ্যান্ড স্টেইনার। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা পরীক্ষাতে কখনো আসবে না, জাস্ট পড়তে গিয়ে আমরা একটু পড়ার আমাদের নিজেদের স্বার্থে একটু জেনে রাখলাম। তাহলে আমরা এখন আমাদের যে ব্লাড গ্রুপ আমরা বর্তমানে এখন পাই, এ বি এবং ও, এই ব্লাড গ্রুপগুলো নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম? ব্লাড গ্রুপ একটা পেলাম এ, একটা পেলাম বি, একটা সি, আর একটা পেলাম ও। সরি, সিটা পাইনি,
সি যদিও নামকরণ প্রথমে করা হয়েছিল, সেটা বড় ব্যাপার না। আমরা পেয়েছি এ বি এবং ও। এই 4 প্রকার আমরা ব্লাড গ্রুপ এখন পেলাম। তার মানে আমরা বলতে পারি যে মানুষটার ব্লাড গ্রুপ এ, তার আরবিসির সারফেসে কি অ্যান্টিজেন থাকবে? তার আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন থাকবে। তার আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন থাকবে। যে মানুষটার ব্লাড গ্রুপ বি, তার আরবিসি সারফেসে বি অ্যান্টিজেন থাকবে। কি অ্যান্টিজেন? বি অ্যান্টিজেন। কারণ এ বি ও যে ব্লাড গ্রুপগুলো আমরা পাই, ভাগ করি, সেই ভাগ করার মেন যার উপর ভিত্তি করে আমরা ভাগ করি সেগুলো হচ্ছে অ্যান্টিজেন। তাহলে এ ব্লাড গ্রুপের আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন থাকবে, বি ব্লাড গ্রুপের আরবিসি সারফেসে বি অ্যান্টিজেন থাকবে, আর এ বি ব্লাড গ্রুপ যা, তার সারফেসে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন বোথ থাকবে। আর যার ব্লাড গ্রুপ ও, তার আরবিসি সারফেসে কিন্তু এ অ্যান্টিজেনও থাকবে না, বি অ্যান্টিজেনও থাকবে না। এখন ই অ্যান্টিজেন নেই, বি অ্যান্টিজেন ঠিক আছে, তার মানে এই নয় যে পুরোটাই ফাঁকা একটা জিনিস, এর মধ্যে কিচ্ছু নেই। এর মধ্যে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন, বা এটাকে বলা হয় এইচ সাবস্টেন্স। এইচ সাবস্টেন্স ক্লিয়ার? আরেকটা বলে দিই, তাহলে যার ব্লাড গ্রুপ এ, তার আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন থাকবে, যার ব্লাড গ্রুপ বি, তার আরবিসি সারফেসে বি অ্যান্টিজেন থাকবে, যার ব্লাড গ্রুপ এ বি, তার আরবিসি সারফেসে এ এবং বি দুই রকমের অ্যান্টিজেন থাকবে, যার ব্লাড গ্রুপ ও, তার আরবিসি সারফেসে এ এবং বি কোনো রকমের অ্যান্টিজেন থাকবে না ঠিকই, কিন্তু তার মধ্যে একটা এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্স থাকে। এখন আমরা দেখব যে এই এ বি এবং এইচ, এই অ্যান্টিজেনগুলো বা সাবস্টেন্সগুলো কিভাবে আমাদের আরবিসির মধ্যে তৈরি হয়। তাহলে আমি শুরু করব কোথা থেকে? এইচ সাবস্টেন্স থেকে। প্রথমে বলে দিই যে এইচ সাবস্টেন্স কিন্তু সবার ক্ষেত্রেই তৈরি হয়, সেটা এ হোক, বি হোক বা এ বি হোক, সবার ক্ষেত্রেই প্রথমে আমার এইচ সাবস্টেন্স তৈরি হবে। এইচ সাবস্টেন্স তৈরি হওয়ার পর সে এইচ সাবস্টেন্সে কনভার্ট হয় এ অ্যান্টিজেন অথবা বি অ্যান্টিজেনে কনভার্ট হয়ে থাকে। ঠিক আছে? এখন আমরা দেখব যে এইচ অ্যান্টিজেন তাহলে কিভাবে তৈরি হয়। এটা বলার আগে একটা কথা বলি যে এইচ অ্যান্টিজেন বা এ বি যে অ্যান্টিজেনগুলো আছে, এগুলো তৈরি হওয়ার জন্য আমার এনজাইম দরকার হয়, ডিএনএ, আরএনএ, নিউক্লিয়াস এসবের প্রয়োজন পড়ে, তবেই আমার কোনো অ্যান্টিজেন তৈরি হবে। এখন কথা হচ্ছে এই যে আরবিসি, এই আরবিসির তো কোনো নিউক্লিয়াস থাকে না, আরবিসি ডোন্ট হ্যাভ এনি নিউক্লিয়াস, তাহলে আমার অ্যান্টিজেনগুলো তৈরি হবে কিভাবে? এটা ঠিক যে কোনো ম্যাচিউর আরবিসির কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু যে প্রিকারসর আরবিসি, মানে প্রিকারসর সেল অফ আরবিসি যেগুলো থাকে, যখন হেমাটোপয়েসিস হয় তখন ধাপে 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 ম্যাচুরেশন হতে হতে তখন কমপ্লিট আমার ম্যাচিউর আরবিসি তৈরি হয়। যখন ম্যাচিউর হয়ে গেল তখন এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই ঠিকই, কিন্তু যখন ম্যাচুরেশন প্রসেস চলে তখন তার যে কোনো একটা প্রিকারসর সেল, সেটা তো প্রোনর্মোব্লাস্ট বা তো লেট নর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, যে কোনো একটা স্টেজে কিন্তু নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা এখানে পেলাম কি, এর কিন্তু নিউক্লিয়াস আছে একটা। কি এটা কি? তাহলে একটা প্রিকারসর রেড সেল যার নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের মধ্যে একটা ক্রোমোজোম থাকে। কি থাকে? একটা ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9। ক্রোমোজোম নাম্বার 9। এই ক্রোমোজোম নাম্বার 9 এর নির্দিষ্ট লোকাসে একটা জিন থাকে। এই জিনটা কি করে? একটা এনজাইম এক্সপ্রেস করে। সেই এনজাইমটার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফারেজ। তাহলে কি বললাম? প্রিকারসর রেড সেলের নিউক্লিয়াসের মধ্যে একটা ক্রোমোজোম থাকে,
যা যেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9, অ্যাকচুয়ালি ক্রোমোজোম পেয়ার নাম্বার 9, সেই ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একটা জিন থাকে, যে জিনটা কি করে একটা স্পেশাল টাইপ অফ এনজাইম সিক্রেট করে, যার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফারেজ। এটা এখানে থাকে। তার আগে আমি বলে দিই, এই যে আমাদের আরবিসি আছে, এই যে আরবিসি, এই আরবিসি সারফেসে কিন্তু মিলিয়নস অফ অলিগোস্যাকারাইড চেন থাকে, মিলিয়নস অফ অলিগোস্যাকারাইড চেন থাকে। তাহলে হোয়াট ইজ অলিগোস্যাকারাইড? অলিগোস্যাকারাইড ইজ দ্য শর্ট চেন অফ মনোস্যাকারাইড। যেমন কি এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড। 2 to 10, 2 থেকে 10টা মনোস্যাকারাইডের শর্ট চেনকে আমরা বলি অলিগোস্যাকারাইড। তাহলে এরকম অলিগোস্যাকারাইড প্রচুর কিন্তু আরবিসি সারফেসে প্লান্টেড অবস্থায় থাকে, মিলিয়নস অফ অলিগোস্যাকারাইড চেনস আরবিসি সারফেসে প্লান্টেড অবস্থায় থাকে। এখন এই যে জিনটা আছে ক্রোমোজোম নাম্বার 9 এর, সে কি করে ফুকোজ ট্রান্সফারেজ একটা এনজাইম এক্সপ্রেস করে। এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটার কাজ হচ্ছে ফুকোজ বলে যে সুগার মলিকিউলগুলো থাকে আরবিসির মধ্যে, সেই মলিকিউলগুলোকে বা ফুকোজ মলিকিউলগুলোকে কি করে এই যে অলিগোস্যাকারাইড চেন ছিল তার সঙ্গে অ্যাটাচ করতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে ফুকোজ কি করবে? ফুকোজ ট্রান্সফারেজ ফুকোজ মলিকিউলগুলোকে এই যে অলিগোস্যাকারাইড চেনটা ছিল তার সঙ্গে অ্যাটাচ হতে সাহায্য করবে। তাহলে এখন কি হলো? অলিগোস্যাকারাইড চেন উইথ দ্য ফুকোজ মলিকিউল, এই যে পুরো কমপ্লেক্সটা তৈরি হলো, এইটাকে আমরা বলি এইচ সাবস্টেন্স। এটাকে বলবো এইচ সাবস্টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম যে এইচ সাবস্টেন্স কিভাবে তৈরি হচ্ছে। প্রিকারসর রেড সেলের যে নিউক্লিয়াস, তার মধ্যে একটা ক্রোমোজোম আছে যেটা ক্রোমোজোম নাম্বার 9, তার একটা নির্দিষ্ট লোকাসে জিন আছে, যে জিনটা কি করে ফুকোজ ট্রান্সফারেজ বলে একটা এনজাইম প্রডিউস করে। এই এনজাইমটার কাজ হচ্ছে ফুকোজ মলিকিউলগুলোকে এই যে শর্ট চেন অফ মনোস্যাকারাইড, দ্যাট ইজ অলিগোস্যাকারাইড চেনগুলো থাকে আরবিসি সারফেসে, তার সঙ্গে অ্যাটাচ করতে সাহায্য করে। তাহলে যখন এই অলিগোস্যাকারাইড চেনটা অ্যাটাচড উইথ দ্য ফুকোজ মলিকিউলস, তারপরে যে হোল যে কমপ্লেক্সটা তৈরি হলো সেটাকে আমরা বলি এইচ সাবস্টেন্স বা এইচ অ্যান্টিজেন। বোঝা গেল? তাহলে এটা আপনার ক্লিয়ার হয়ে গেল। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর এটা এখানে স্টপ থাকবে, এটা এখানে স্টপ থাকবে। এবার আমরা চলে আসবো এ ব্লাড গ্রুপে। এ ব্লাড গ্রুপে কি হবে? প্রথমে একটা প্রিকারসর রেড সেল আছে। এই রেড সেলের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে তোমার? এই নিউক্লিয়াসের মধ্যে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম নাম্বার, দ্যাট ইজ ক্রোমোজোম নাম্বার 9 হলো। এই জিনটা আছে, এ কি করবে? ফুকোজ ট্রান্সফারেজ প্রডিউস করবে। ফুকোজ ট্রান্সফারেজ কি করবে? যে ফুকোজ মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোকে এই যে অলিগোস্যাকারাইড চেন যেগুলো প্লান্টের অবস্থায় আছে আরবিসি সারফেসে, তার সঙ্গে অ্যাটাচ করতে সাহায্য করবে, তাই তো? তাহলে এখানে এসে ফুকোজ মলিকিউলগুলো অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এটা আমার তৈরি হলো, এই সাবস্টেন্স তৈরি হলো। আমি আগেই বলেছিলাম যে এই সাবস্টেন্স সবারই ক্ষেত্রে প্রথমে তৈরি হবে, তারপরে সেটা এ অথবা বি তে কনভার্ট হবে। তাহলে আমার এই সাবস্টেন্স তৈরি হলো। তাহলে এ অ্যান্টিজেন কিন্তু এখনো তৈরি হয়নি, এর গল্প অনেক বাকি আছে। কেমন গল্প? এই নিউক্লিয়াসের মধ্যে আরো একটা পেয়ার জিন থাকে, আর একটা পেয়ার ক্রোমোজোম থাকে। একটা হচ্ছে ম্যাটারনাল ক্রোমোজোম আর একটা প্যাটার্নাল ক্রোমোজোম। ক্লিয়ার? এটা হচ্ছে বাবা, এটা মা, মানে আমাদের প্রতিটি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, একটা মায়ের কাছ থেকে আসে, একটা বাবার কাছ থেকে আসে। আমি ধরলাম এটা ম্যাটারনাল, এটা প্যাটার্নাল, মানে এটা মায়ের কাছ থেকে, এটা বাবার কাছ থেকে এসেছে। এদেরও নির্দিষ্ট লোকাসে একটা করে জিন থাকে, দুটোরই একটা করে জিন থাকে। এই যে ক্রোমোজোম পেয়ারটা বললাম, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 19, ঠিক আছে? এই ক্রোমোজোম নাম্বার 19 এর
নির্দিষ্ট লোকাসে যে জিনটা আছে এই জিনটাও কিন্তু একটা এনজাইম এক্সপ্রেস করে, এনজাইম এক্সপ্রেস করে। সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটাকে শর্টে বলা হয় NAGA, নাগা। এর পুরো ফর্ম হচ্ছে N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ। ঠিক আছে, কি নাম? N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ। এই ট্রান্সফারেজ টাইপের যে এনজাইমটা প্রডিউস হচ্ছে সে কি করবে? N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যে সুগার মলিকিউলগুলো আছে সেইগুলোকে নিয়ে গিয়ে কি করবে? এই যে এই সাবস্ট্যান্সটা তৈরি হয়েছিল তার সঙ্গে অ্যাটাচ করবে। বুঝা গেল? তাহলে কি হলো? এই সাবস্ট্যান্স তৈরি হওয়ার পর ক্রোমোজোম নাম্বার 19 এর নির্দিষ্ট লোকাসে একটা জিন থাকে, সেই জিনগুলো কি করে? একটা স্পেশাল টাইপের এনজাইম প্রডিউস করে যার নাম হচ্ছে N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ। এই যে N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ যে এনজাইমটা তৈরি হলো এ কি করবে? N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যে গ্লুকোজ মলিকিউলগুলো, সরি, N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যে মলিকিউল সুগার মলিকিউলগুলো আছে সেগুলো কি করবে? এই সাবস্ট্যান্সের সঙ্গে গিয়ে আবার এটা অ্যাটাচ করতে সাহায্য করবে। তাহলে কি হলো? আমার এটা গেল অলিগোস্যাকারাইড চেন, এটা গেল ফ্রুকোজ, আর এটা গেল N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে অলিগোস্যাকারাইড চেন, এটা হচ্ছে ফ্রুকোজ, আর এটা হচ্ছে N-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন। তাহলে এই যে তিনটে যুক্ত হয়ে যে হোল মলিকিউলটা আমার তৈরি হলো, তিনটে যুক্ত হওয়ার পরে যে আমার পুরো কমপ্লেক্সটা তৈরি হলো, এটাকেই আমরা বলবো দিস ইজ এ অ্যান্টিজেন। এখানে তাহলে আমার তৈরি হয়ে গেল কি? এ অ্যান্টিজেন তৈরি হয়ে গেল। সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এখন এবার আমরা দেখব যে যার ব্লাড গ্রুপ বি তার ব্লাডে কি ঘটনা হলো, কি টাইপের ঘটনা ঘটে। যার ব্লাড গ্রুপ বি তার ব্লাডে কি টাইপের ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, ধরে নিলাম এর ব্লাড গ্রুপ হচ্ছে বি, তাহলে এটা প্রিকারসর রেড সেল একটা, যার মধ্যে কি আছে? যার মধ্যে একটা নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের মধ্যে আমি আগে বলেছিলাম যে এর মধ্যে কি থাকে? ক্রোমোজোম নাম্বার 9। এই ক্রোমোজোম নাম্বার 9 কি করবে? এই সাবস্টেন্স তৈরি করবে, ফোকাস ট্রান্সফারেজ প্রডিউস করার ফলে প্রথমে আমার এই সাবস্টেন্স তৈরি হবে। কারণ আমি প্রথমেই বলে রেখেছি যে এই সাবস্টেন্স কিন্তু প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে আগে তৈরি হবে, তারপরে সেটা এ অথবা বি তে ট্রান্সফার হবে। তাহলে এটা আমার অলিগোস্যাকারাইড চেন হলো, তার সঙ্গে ফ্রুকোজ মলিকিউল অ্যাড হলো, দিয়ে আমার তৈরি হলো কি? এই সাবস্টেন্স। এখন এই সাবস্টেন্স তৈরি হওয়ার পরে আমার কি হবে? এ গ্রুপের ক্ষেত্রে যে ক্রোমোজোম নাম্বারটা ছিল সেটা এখানে আছে, সেটাই আছে, একটা মায়ের থেকে এসছে, একটা বাবার থেকে এসছে। ক্লিয়ার? এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 90, আগে যেটা ছিল সেটা এ গ্রুপের ক্ষেত্রে যেটা ছিল। এর ওই সেম লোকাসে একটা জিন আছে, সেই জিনটাই আছে, কিন্তু এই জিনটা এ গ্রুপের ক্ষেত্রে যে জিনটা ছিল ঠিক সেই জিনটাই কিন্তু নয়। এটা হচ্ছে স্লাইটলি ভেরিয়েন্ট জিন, মানে আগেরটা থেকে এটা স্লাইট একটু ভেরিয়েশন আছে জিনটার মধ্যে। সেই জন্য আগের জিনটা যেমন আবার নাগা প্রডিউস করছিল, এই জিনটা কিন্তু নাগা প্রডিউস না করে অন্য আর একটা এনজাইম প্রডিউস করবে, তার নাম হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। ক্লিয়ার? এই গ্যালাক্টোজ ট্রান্সফারেজ কি করবে?
আমার যে গ্যালাক্টোজ মলিকুলগুলো আছে সেইগুলোকে এর সঙ্গে বাইন্ড করবে, এর সঙ্গে বাইন্ড করবে, গ্যালাক্টোজ মলিকুলগুলোকে নিয়ে এসে এর সঙ্গে বাইন্ড করা। তাহলে এটা কি হলো আমার অলিগোস্যাকারাইড চেইন, এটা হলো ফ্রুক্টোজ আর এটা হলো গ্যালাক্টোজ। এইটা তিনটাকে নিয়ে যে কমপ্লেক্সটা তৈরি হলো সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন বি বা বি অ্যান্টিজেন। তাহলে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন আমার দুটোই ক্লিয়ার হয়ে গেল যে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন কিভাবে তৈরি হয়। এখন এবি বলার আগে আমি আর একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই, সেটা কি, সেটা হচ্ছে জেনোটাইপ এবং ফেনোটাইপ। এটা আমাদের বি, এটা হলো আমার বি, আর এটা আমি আরেকবার আঁকছি এখানে। এখানে ক্রোমোজোম নাম্বার 9 ছিল, সে কি করলো ফোকাস ট্রান্সফারেজ তৈরি করলো, ফোকাস ট্রান্সফারেজ তৈরি করে যেটা আমার এই সাবস্টেন্স তৈরি করলো। কি তৈরি করবে, এই সাবস্টেন্স তৈরি করবে, এই সাবস্টেন্স তৈরি হলো। তারপরে এখানে 19 নাম্বার ক্রোমোজোম যেটা ছিল তার মধ্যে যে জিনটা ছিল সে কি করছিল, আমার নাগা প্রোডিউস করছিল। নাগা প্রোডিউস করার ফলে কি হবে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যে মলিকুলগুলো আছে সেইগুলো এই সাবস্টেন্সের সঙ্গে অ্যাড হচ্ছে, যে আমার তৈরি হচ্ছিল, এই পুরোটা তৈরি হলো আমার এ অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন তৈরি হলো। ঠিক আছে, তাহলে এ অ্যান্টিজেন কিভাবে তৈরি হলো, বি অ্যান্টিজেন কিভাবে তৈরি হলো, এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে একটা জানার বিষয়বস্তু আছে, যেটা হচ্ছে ধরো এই যে একটা মায়ের কাছ থেকে একটা ক্রোমোজোম, বাবার কাছ থেকে একটা ক্রোমোজোম এসেছে, তাদের জিনগুলো আছে, তারা নাগা প্রোডিউস করছে। এখানে এই যে দুটো জিন আছে, এই জিনের মধ্যে দুটো কন্ডিশন হতে পারে, হতে পারে দুটো জিনই কাজ করছে, দুটো জিনই ফাংশনাল জিন দুটোই কিন্তু নাগা প্রোডিউস করছে, তাহলে তখন তার জেনোটাইপ হবে এ এ। অথবা যদি দেখা যায় মায়েরটা জিনটা নাগা প্রোডিউস করছে, বাবার জিনটা নাগা প্রোডিউস করছে, সেটা নন ফাংশনাল জিন, তাহলে তখন আমরা বলবো এটা এ ও। ঠিক আছে, অথবা উল্টা হতে পারে, বাবারটা করছে, মায়ের জিনটা নাগা প্রোডিউস করছে না, তখনও কিন্তু তার জেনোটাইপ হবে এ ও, কিন্তু সব ক্ষেত্রে তার ফেনোটাইপ হবে এ। বোঝা গেল? অনুরূপভাবে বিটাতে তাই হবে, দুটো ভেরিয়েন্ট জিন, এটা আমি আগে বলি যে এই জিন এখানে যে জিনটা ছিল এ গ্রুপের ক্ষেত্রে, বি গ্রুপের ক্ষেত্রে কিন্তু জিনটা কিন্তু স্লাইটলি ভেরিয়েন্ট জিন। তার ফলে কি হচ্ছে, এখানেও দুটো কন্ডিশন হতে পারে, হয় মা এবং বাবা দুটো জিনই একসঙ্গে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ তৈরি করছে, অথবা হতে পারে যে কোনো একটা করছে। তাহলে এখানে হতে পারে বি বি দুটোই একসঙ্গে প্রডিউস করছে, অথবা হতে পারে বি ও। ঠিক আছে, কিন্তু উভয় ক্ষেত্রে ফেনোটাইপ হবে বি। এটা তাহলে আমার বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, তাই তো? জেনোটাইপ এবং ফেনোটাইপ নিয়ে যে ব্যাপারটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল, এবং আমার এ অ্যান্টিজেন কিভাবে তৈরি হয়, বি অ্যান্টিজেন কিভাবে তৈরি হয়, সেটাও আমরা খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরে গেছি। আমরা বাকি থাকলো এ বি এবং ও গ্রুপ, সেটা নিয়ে আলোচনা বাকি। এখন সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে আমার এ এবং বি অ্যান্টিজেন তৈরি কিভাবে হয় সেটা আমরা শিখে গেছি। এখন আমরা দেখব যে এ বির ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এটা প্রিকারসর একটা রেড সেল, যার মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, ধরে নাও এটা নিউক্লিয়াস। এর কি হবে, প্রথমে এরকম যেমন এইচ অ্যান্টিজেন আছে, সেই এইচ অ্যান্টিজেন প্রথমে তৈরি হবে সব ক্ষেত্রে, আগে এইচ অ্যান্টিজেন তৈরি হবে আগে, এর সঙ্গে ফোকস মলিকুল অ্যাটম, যেমন তৈরি হলো এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্ট্রেটস। এবার
এই যে 19 নাম্বার ক্রোমোজোমটা আছে, 19 নাম্বার যে ক্রোমোজোম, একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে, ঠিক আছে, একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে, এদের এই লোকাসের সেম জিন যেটা এ এবং বি গ্রুপের ক্ষেত্রে ছিল সেই জিনটাই আছে। এখন কি দেখা যাচ্ছে, এই দুটো জিনের মধ্যে একটা জিন প্রডিউস করছে নাগা, যেটা এ গ্রুপের ক্ষেত্রে প্রডিউস করছিল এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ, আর একটা জিন প্রডিউস করছে গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ, গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। হলো, তাহলে কি হবে, তাহলে কিছু যেহেতু একটা জিন এনএজিএ নাগা তৈরি করছে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ তৈরি করছে, তাহলে কি হবে, কিছু এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন গ্লুকোজ মলিকিউল সুগার মলিকিউল কি হবে, এটার সঙ্গে গিয়ে অ্যাড হবে, দিয়ে কি তৈরি করবে, অ্যান্টিজেন এ বা এ অ্যান্টিজেন তৈরি করবে। আবার কিছু গ্যালাক্টোজ মলিকিউল, যেহেতু এই গ্যালাক্টোজ ট্রান্সফারেজ তৈরি করছে, তাহলে কিছু গ্যালাক্টোজ মলিকিউল কি হবে, এর সঙ্গে গিয়েও অ্যাটাচ হবে। তাহলে একই সঙ্গে আমার অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুটোই তৈরি হচ্ছে একটা আরবিসির মধ্যে। তাহলে এর জন্য আমার এ আর এটা হচ্ছে বি, তাহলে এর ব্লাড গ্রুপটা কি হবে আমার এ বি, বোঝা গেল। আর জেনোটাইপ ফেনোটাইপের ফান্ডা কি, এর জেনোটাইপ ফেনোটাইপ হতে পারে কি, এ নাগা প্রডিউস করছে মানে এটা এ নাগা প্রডিউস করছে মানে এটা এ, আর এ কি করছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ প্রডিউস করছে মানে এটা তৈরি করছে বি, মানে এ বি হতে পারে, অথবা কি হতে পারে বি এ, উল্টোটা হতে পারে, কিন্তু উভয় ক্ষেত্রে কিন্তু ফেনোটাইপ কিন্তু এ বি, ঠিক আছে। তাহলে আমার এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন এবং এ বি অ্যান্টিজেন, অ্যাকচুয়ালি এ গ্রুপ, বি গ্রুপ এবং এ বি গ্রুপ সম্পর্কে আলোচনা হলো। এখন আমি দেখবো যে এখানে কি ঘটনা ঘটে, এখানে কেন হয় না। এখানে যে 19 নম্বর ক্রোমোজোমটা আছে ও গ্রুপের ক্ষেত্রে, এই 19 নম্বর ক্রোমোজোমটা কি হয়, এর যে জিনটা আছে এই জিনটা হচ্ছে মিউটেটেড জিন। কি জিন, এটা হচ্ছে, এটাকে বলা হয় মিউটেটেড জিন। ডিউ টু মিউটেশন এই জিনটা নাগা প্রডিউসও করবে না বা গ্যালাক্টোজ ট্রান্সফারেজ এইটাও প্রডিউস করবে না। তার ফলে কি হবে, না এ অ্যান্টিজেন তৈরি হবে না বি অ্যান্টিজেন তৈরি হবে, এর এ অ্যান্টিজেনও তৈরি হবে না এবং বি অ্যান্টিজেনও তৈরি হবে না, জাস্ট কি হয়ে থেকে যাবে, এটা জাস্ট এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্স হয়ে থেকে যাবে। সেজন্য এই গ্রুপটাকে বলা হয় ও গ্রুপ। আমি আগে বলেছি নামকরণটা কেন করা হয়েছে কি হবে, এটাকে বলা হয় ও গ্রুপ, ঠিক আছে। এই হলো আমার ঘটনা, যেটা এ বি এবং ও গ্রুপের ক্ষেত্রে ঘটে থাকে, অ্যান্টিজেন কিভাবে তৈরি হয় সেটা নিয়ে গেল এই আলোচনা। এখন অ্যান্টিজেন সম্পর্কে আমাদের আর কোনো ডাউট কিছু থাকার কথা নেই। যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে এই বিষয়টা নিয়ে, তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের কনফিউশনগুলোকে দূর করার জন্য। এখন অ্যান্টিজেন সম্পর্কে পড়লাম, এবার আমরা পড়ব এবিও অ্যান্টিবডি সম্পর্কে।